নিরাপত্তা সংকটে রাতের ঢাকা, রাতভর হয়েছে ডাকাতি, চুরি, ছিনতাই, দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানোর দাবি। ঢাকার পথে ডক্টর ইউনূস, বিমানবন্দরে স্বাগত জানাবেন সেনাপ্রধান। আজ রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ ৪ জনের সাজা বাতিল, বিজয় যেন হাতছাড়া না হয় সতর্ক থাকার তাগিদ। দীর্ঘদিন পর খালেদা জিয়ার বক্তব্যে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার প্রস্তাব তারেক রহমানের। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। এবং অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ, রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত প্রধান বিচারপতির। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজধানী ঢাকা পুলিশ শূন্য হয়ে পড়ে। এতে রাজধানী জুড়ে দেখা দিয়েছে নিরাপত্তা সংকট। দিনে ঠিক থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দুর্বৃত্তের আনাগোনা, হয় চুরি, ডাকাতি। আতঙ্কিত নগরবাসীর দাবি, দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে নামাতে হবে মাঠে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাতভর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে ডাকাতির সংবাদ। ইসিবি চত্বর, মিরপুর, বসিলা ও সাভারে ডাকাতের ভয়ে আতঙ্কে কাটিয়েছেন বাসিন্দারা। একই চিত্র উত্তরা এলাকায়। এলাকাবাসীকে মাইকে করা হয় সচেতন। ডাকাতির খবরে রাত জেগে পাহারা দেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ। যারা কিনা ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, আমরা দেখেছি, তাদেরকে ধাওয়া করেছি, পালিয়ে গেছে। দুজন বোধহয় আর্মিরা অ্যারেস্ট করেছে। তোরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতি হচ্ছে। ভলেন্টিয়ার টিম আছে, আমরা প্রত্যেকে লাঠি সোটা নিয়ে আমাদের এখানে 6টা গেটে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যাই। এখন পর্যন্ত সব ঠিক আছে। রাতেই সেনাবাহিনীর হাতে ধরা পড়ে বেশ কয়েকজন ডাকাত। কোন বড় ভাই দিছে? বড় ভাইয়ের নাম কো? বড় ভাইয়ের নাম কো? নাইট, এই নাইট করে কি? এই নাইট করে কি? হ্যাঁ? চুরি ছিনতাই করে। 500 গোলাম পাইছে কই? পুলিশের অনুপস্থিতির সুযোগে ছিনতাই ও ডাকাতির ঘটনায় মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। রাত্রেবেলা অনেক সময় ছিনতাই হয়, অনেক সময় মলমবাড়ি খপ্পরে পড়ি, অনেক সময় সলতাতি করে নিয়ে যায়। আমরা এখন নিরাপত্তায় ভুগতেছি। এই মুহূর্তে আমাদের সব জায়গায় পুলিশ মোতায়েন করা দরকার। জীবনের কারো নিরাপত্তা নেই। কালকে মোহাম্মদপুরে 5-6টা বাসায় ডাকাতি হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। পুলিশ থাকলে তো নিয়ন্ত্রণ থাকতো। কোনো একটা কেউ অকারেন্স করতে হলে চিন্তা করবে। নিরাপদ বোধ করছেন না হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাও। এদিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীরা নিজেরাই গড়েন নিরাপত্তার বলয়। তবে নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পুলিশকে মাঠে নামানো জরুরি বলছেন তারা। এখন টাকা বাসা থেকে আনতে হবে। এখন আমরা ভয়টাকে আনতে পারতাছি না, যে রাস্তায় ছিনতাই হয়, এই ভয়টাকে আনতেছি না। নিরাপত্তা তো দরকারই, এর জন্য সবারই দরকার, পুলিশও দরকার, সেনাবাহিনী সবারই দরকার। নসুন থেকে মাল নিয়ে আসছে। আগে যেমন রাস্তাঘাটে পুলিশ আসছিল, যে পাহারাদার আসছিল, যে আমরা নিরাপত্তা দিচ্ছি, নিরাপত্তা পাই না। জায়গা জায়গা চিন্তা করে ধরে মোবাইল টাকা পয়সা আমরা জোর করে নিয়ে নেয়। ব্যবসা বাণিজ্য করার স্বার্থে আমাদের আইন প্রয়োজনের দরকার আছে। কারণ সাধারণ পাবলিক, আমরা যদি রাত্রে বিজনেস করি, এখানে বিভিন্ন প্রয়োজনে আমাদের হ্যারাসমেন্ট হতে হয়, সমস্যার সৃষ্টি হতে হয়, তখন প্রশাসনকে আমরা নক করলে তারা আমাদের একটু হেল্প করবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা সাধারণের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে এস সোহান ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। প্রথমেই চলে যাচ্ছি বাগেরহাটে। সোহান, শিক্ষার্থীদের উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে কিনা? প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে কিন্তু বাগেরহাটের কোথাও কোনো পুলিশের দেখা নেই। সড়কে এই মুহূর্তে আসলে শৃঙ্খলা ফেরাতে আমাদের শিক্ষার্থীরা কাজ করছেন। আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু শিক্ষার্থীরা সড়কে রয়েছে। এই মুহূর্তে আসলে বাগেরহাটে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু সড়কে শিক্ষার্থীরা শৃঙ্খলা ফেরাতে কাজ করছে এবং শিক্ষার্থীদের এই কাজকে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলকারী বা যানবাহন চালকরা কিন্তু খুবই সাধুবাদ জানিয়েছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে যতদিন পর্যন্ত দেশ স্বাভাবিক না হয় বা পুলিশ ভাইরা দায়িত্ব পালন শুরু না করেন ততদিন পর্যন্ত কিন্তু তারা
এই দায়িত্ব পালন করে যাবেন। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে। আসলে এখানে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। তাদের শরীরে পোশাক না থাকলেও কিন্তু তাদের যে আদেশ নিষেধ এবং তারা যেভাবে বলছেন যানবাহন চালকরা কিন্তু সেভাবেই চলার চেষ্টা করছেন এবং অনেক যানবাহন চালককে আমরা দেখেছি তারা গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়েছেন। আপনাদের আরও একটি বিষয় জানাতে চাই, আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে এখানে কিন্তু চরমোনাই পীরের যে ছাত্র সংগঠন রয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরাও কিন্তু এখানে কাজ করছেন সাধারণ ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছেন, সে সাধারণ শিক্ষার্থী। আমি একটু তার কাছে জানতে চাবো যে তারা কেন এই কাজ করছেন এবং তারা কি ধরনের ইয়ে পাচ্ছেন। ভাই, আমরা এখানে এসেছি মূলত দেশের যে অবস্থা, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, যানজটের অনেকই বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে এই যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি, যাতে কোনো স্বাভাবিক বিভিন্ন যানবাহনের বা সাধারণ পাবলিকের কোনো অসুবিধা না হয়। পরিস্থিতি ততটা আগের মতো আনার চেষ্টা করছি যতদিন না পর্যন্ত সরকার ব্যবস্থা পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনী আবার সক্রিয় না হচ্ছে মাঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে শিক্ষার্থীরা কিভাবে কাজ করছেন। এছাড়া আমি যদি বাগেরহাটের সড়কের পরিস্থিতি বলতে চাই, বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ছাড়াও দশানি, সাধনার মোড় সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সহ বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন এবং এই কাজ কিন্তু তারা যতদিন পর্যন্ত দেশ স্বাভাবিক না হয় এবং ট্রাফিক পুলিশের সাথে অন্যান্য পুলিশ সদস্যরা কাজ না করেন ততদিন পর্যন্ত কিন্তু তারা এই দায়িত্ব পালন করে যাবেন। অন্যদিকে আমরা যদি যানবাহন চলাচলের ব্যবস্থা বলতে চাই, সেটা হচ্ছে যানবাহন চলাচল কিন্তু 2 দিন বেড়েছে এবং বাগেরহাট থেকে স্বল্প পাল্লা এবং দূরপাল্লার 2 ধরনের বাসই চলাচল শুরু করেছে। বাগেরহাট থেকে এই ছিল আমার সাথে কাছে শিক্ষার্থীদের আর সড়কে শৃঙ্খলা ফেরানোর খবরের সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব লক্ষ্মীপুরের স্বপনের কাছে। স্বপন, আমাদেরকে জানাবেন লক্ষ্মীপুরে শিক্ষার্থীরা কিভাবে কাজ করছে, তারা কেমন সাড়া পাচ্ছে। শাওন, আপনি যেমনটি জানাচ্ছিলেন বাগেরহাটের সড়কের শৃঙ্খলার খবর, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভার পুরো পৌরসভা জুড়ে ছাত্ররা সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। বাংলাদেশ পুলিশ সদস্যরা তারা কর্মবিরতিতে থাকার কারণে ট্রাফিক লক্ষ্মীপুরে না থাকায় গত 3 দিন থেকে লক্ষ্মীপুর জেলায় যারা আন্দোলন করছে সে ছাত্ররা, এর পাশাপাশি বাংলাদেশের কিষাণ ইউনিটের সদস্যরা, বিএনসিসি, রোভার স্কাউট এবং পাশাপাশি রাজনৈতিক যে দলগুলো আছে এই রাজনৈতিক দলে ছাত্রদল তারা রাস্তায় সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। তো আমরা যে এই পয়েন্টে আছি লক্ষ্মীপুর স্টেশন, এখানে আছে রোভার স্কাউটে প্রায় 30 জন সদস্য এবং বিএনসিসির 10 জন সদস্য প্লাস ছাত্রদলের 20 জন সদস্য তারা কাজ করছে। লক্ষ্মীপুরের উত্তর স্টেশন, দক্ষিণ স্টেশন থেকে শুরু করে পুরো লক্ষ্মীপুরে প্রায় 40 কিলো যে রাস্তা রয়েছে এই রাস্তায় এই সদস্যরা সকাল থেকে রাতের 10টা পর্যন্ত তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। আমরা তাদের সাথে কথা বলেছি তারা কেন এই সময়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যেহেতু তাদের আন্দোলনের কারণে তাদের বাসায় স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং বাংলাদেশ পুলিশ সদস্যরা তারা কর্মবিরতিতে রয়েছে, তাই বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য সড়কের জন্য কোনো দুর্ঘটনা না ঘটে এজন্য ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে সড়কে তারা ট্রাফিকের কাজ করছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই যে কাজ করছে এবং তারা কাজ করার কারণে তারা যে সকাল 8টা থেকে রাত 10টা 11টা কাজ করছে, এই কাজে
সাধারণ মানুষ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। বিশেষ করে তাদেরকে পানি, দুপুরে খাবার এবং অন্যান্য নাস্তাগুলো সেটা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ খুশি হয়ে তাদেরকে খাওয়াচ্ছে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই কাজ করে তারা বলছে তারা দেশপ্রেমিক হিসেবে তারা কাজ করছে। যেহেতু বাংলাদেশের পুলিশ এখন সড়কে নাই, তাই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে, কারণ কোনো সড়ক দুর্ঘটনা না হয়, কোনো নৈরাজ্য না হয়, সেজন্য তারা কাজ করছে। এবং লক্ষ্মীপুরে রায়পুর, রামগঞ্জ এবং রামগতি সহ যেসব উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতেই ছাত্ররা তারা বিভিন্নভাবে সমন্বয় করে। এবং এর পাশাপাশি যে বিভিন্ন ছাত্র সংগঠন আছে, ছাত্রদল, ছাত্র শিবির এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সবাই সমন্বয় করে তারা কাজ করছে। তারা কাজ করছে। তো আমরা এই মুহূর্তে আমরা যে যারা কাজ করছেন তাদের সাথে তারা জানিয়েছেন যে তারা বিভিন্নভাবে তারা কাজে উৎসাহ পাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না রাস্তায় কাজে নিয়োজিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কাজ করে যাবে। ইশিকা, এ ছিল লক্ষ্মীপুরের সড়ক শৃঙ্খলার সর্বশেষ খবর। সাইফুল, অনেক ধন্যবাদ আপনাকে। বাগেরহাট এবং লক্ষ্মীপুর থেকে জানছিলাম সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। এবারে রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মৌচাক মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সড়ক পরিস্থিতি কেমন দেখছেন আর ট্রাফিক নিয়ন্ত্রণে কারা কাজ করছে? ইশিকা, উদ্ভূত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের পুলিশ বাহিনী যারা তারা কর্মবিরতিতে গিয়েছিলেন এবং তাদের অনুপস্থিতিতে আমি দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে সবাই ট্রাফিক অনুপস্থিতিতে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা এবং এতে তারা খুবই সুশৃঙ্খলভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। প্রতিটি গাড়িতে তারা ভালোভাবে যানবাহন পরিস্থিতি ঠিক করছেন এবং এখানে শুধু যে শিক্ষার্থীরা আছেন সেটি নয়, এখানে আনসার বাহিনীরাও আছেন এবং এখানে আমি যেটি দেখতে পাচ্ছি এখানে সব থেকে সুন্দর যে চিত্রটি সেটি একটি ছোট বাচ্চা, সেও এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে এবং সে খুব সুশৃঙ্খল ভাবে সে কাজ করছে। আমি যদি একটু কথা বলতে চাই সে বাবুটির সাথে, যে তুমি এখানে কেন এসেছো? আমি কালকে আমার বাবার সাথে নিউজে দেখেছিলাম যে আমার বড় ভাই আপুরা ভাইয়ারা ট্রাফিক পুলিশ করছে, পরে গিয়ে আবার জন্য পরিষ্কার করছে। এ দেখে আমারও ইচ্ছে হলো যে আমিও আপুদের সাথে জয়েন করি। তার জন্য আমি বাবাকে বললাম কালকে যে বাবা আমি কালকে যাব ট্রাফিক পুলিশে। তারপরে বাবা বলল ঠিক আছে যে আমি এখানে আসতে পেরে অনেক আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা খুব সুশৃঙ্খল ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং শুধুমাত্র তাদের জন্য যাত্রীরা যারা আছে তারা যেটি বলছেন যে এখানে যে যানজট সেটিও নিরসন হয়েছে এবং তারা সিগন্যালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন এবং আরো যেটি যারা ট্রাফিক সিগন্যাল মানছেন না, আমরা যেটি আগে যেটি দেখতে পেয়েছিলাম সেটি যে অনেকেই ট্রাফিক সিগন্যাল মানে না, তারা তাদেরকে আটকিয়ে তাদের ভুল শুধরিয়ে দিচ্ছেন এবং তবে আরেকটি যেটি বলতে চাই, শুধুমাত্র ট্রাফিক সিগন্যাল না, এখানে বিভিন্ন রাস্তাঘাটে আমি দেখছি যে তারা সংস্কারের কাজ করছে, তারা বিভিন্ন রাস্তাঘাটে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। এই অবস্থা এই রাস্তাঘাটে। তবে আমি যাত্রীদের সাথে যদি কথা বলেছি তারা রাস্তায় চলাচল করে এখন খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং তারা খুবই নিরাপদে থাকতে পারছেন। তারা বলছেন যে এই শিক্ষার্থীদের দ্বারা সামনের বাংলাদেশ অনেক ভালোভাবে গড়বে এবং এই শিক্ষার্থী তবে এটির জন্য এখন
তবে শিক্ষার্থীরা যেটি বলছেন, যারা হচ্ছে এই রাস্তাঘাটে নেমেছেন ট্রাফিক সিগন্যাল ঠিক করতে বা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দূর করে, তাদের সাথে যে কথা বলে তারা যেটি বলেছেন যে তারা এই দৃঢ় প্রত্যয় তারা রাজপথে থাকবে যতদিন পর্যন্ত এই পরিস্থিতি ঠিক হবে না। এই ছিল সর্বশেষ খবর মৌচাক মোড় থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জানছিলাম সহকর্মী সাবরিনা মজুমদারের কাছে। কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়, সেই জন্য বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে এক বক্তব্যে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। ফ্রান্সের প্যারিসে চিকিৎসা শেষে এমিরেটসের একটি ফ্লাইটে দেশের পথে ডক্টর ইউনূস ঢাকায় পৌঁছবেন বৃহস্পতিবার দুপুরে। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র জনতার বিজয়কে দেশের দ্বিতীয় বিজয় দিবস হিসেবে বর্ণনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। বলেন, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না যাতে কোনো প্রকার ভুল হয়ে বিজয় হাতছাড়া হয়ে যায়। এই বার্তায় তিনি বর্তমান পরিস্থিতিতে সবাইকে হিংসা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানান। জনগণের স্থাবর অস্থাবর সম্পত্তি বিনষ্ট থেকে বিরত থাকার আহ্বান জানান একই সঙ্গে তিনি। বিবৃতিতে বাংলাদেশকে বিপুল সম্ভাবনার দেশ উল্লেখ করে পরবর্তী প্রজন্মের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সবার প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন। দেশবাসীর প্রতি এই বার্তায় সহিংসতাকে সবার শত্রু চিহ্নিত করে নতুন শত্রু সৃষ্টি না করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এমিরেটসের একটি ফ্লাইটে দুপুর 2টার পর তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। অন্যদিকে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়কেরা রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্তের কথা জানান। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার বিকেলে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আকার হতে পারে 15 জনের। ডক্টর ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী বলেও আশ্বস্ত করেন সেনাপ্রধান। আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। সমসাময়িক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনানিবাসে বিকেলে বৈঠকে বসেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। বৈঠক শেষে বেরিয়ে এসে গণমাধ্যমে সেনা প্রধান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নতির আশা তার। এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব। গত কয়েকদিনের সহিংস পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনাপ্রধান। জানান, অন্যায়ের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় হতে পারে শপথ। অন্তর্বর্তীকালীন সরকারের আকার হতে পারে 15 জন। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি, রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। দেশব্যাপী ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, বিষয়টি নজর এড়ায়নি সেনাপ্রধানের। শিক্ষার্থীদের এই উদ্যোগকেও প্রশংসায় ভাসিয়েছেন সেনাপ্রধান। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। আমরা আনসার ভিডিপিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছে। বিভিন্ন গ্রামে গঞ্জে তারা এই কাজগুলোর মাধ্যমে, তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং বিএনসিসিকেও আমরা এটা করতে আমরা হয়তো এমপ্লয় করব এই কাজে। এই সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, পুলিশের পুনর্গঠন কাজ চলছে আর দায়িত্বশীল ভূমিকা রাখায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশে বক্তব্য রাখলেন সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের বক্তব্যে উচ্ছ্বসিত সমাবেশে আসা নেতাকর্মীরা। এ সময় বেগম জিয়া বলেন, ছাত্র তরুণরা নতুন সম্ভাবনা তৈরি করেছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। মাঝহারুল ইসলামের রিপোর্ট। এ যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময় পর দলীয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বক্তব্যের শুরুতেই ছাত্র গণ অভ্যুত্থানে নিহত হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। বলেন, ছাত্র জনতাই বিজয় এনে দিয়েছে, তারাই জাতির ভবিষ্যৎ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় তার মুক্তি ও সুচিকিৎসার জন্য যারা আন্দোলন করেছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান বেগম জিয়া। আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ সময় পর চেয়ারপারসনকে গণমাধ্যমে দেখতে পেয়ে উল্লসিত দলীয় নেতাকর্মীরা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মাঝহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুলিশের মনোবল ভাঙতে একটি চক্র কাজ করছে বলেও দাবি করেন তিনি। বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। হিংসা প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 52-71-এর মতো ছাত্র সমাজ বিজয়ের আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন বলে মন্তব্য করেন তিনি। দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন। হাজারো শহীদের রক্তে অর্জিত নতুন স্বাধীনতাকে কালিমা লাগাতে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। সব ধর্ম ও বিশ্বাসের মানুষের নিরাপত্তার ঢাল হিসেবে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। গণহত্যাকারী শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই
দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দাবি করেন দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। হিংসা প্রতিহিংসা নয়, মুক্তিযুদ্ধের মূল মন্ত্রে দুর্নীতিমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক দেশ গড়ার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণকে সঙ্গে রাখবেন, কারণ জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের সব বিচার কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত বলে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল দুই বিভাগের সব বিচার কাজ বন্ধ থাকবে। এর আগে দুপুরে হাইকোর্ট বিভাগের বিচার কাজ চালু রাখার একটি নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সে নির্দেশনা রহিত হলো। কুষ্টিয়ায় কারাগার থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে। আনুমানিক 10 থেকে 12 জন আসামি পালিয়েছে বলে ধারণা করছেন জেল সুপার। বিএনপি নেতাদের জামিন হলে তাদের সাথে কারামুক্ত হতে অন্য বন্দীরা হট্টগোল শুরু করলে বাধ্য হয়ে গুলি চালান কারারক্ষীরা বলে দাবি সুপারের। পরে গোলাগুলির খবরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে। দুপুর 3টার দিকে গোলাগুলির সংবাদে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। তবে কতজন আসামি পালিয়েছে তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। যদি আরো বেশি লোকজন বাইরে চলে যেত, যে সিকিউরিটি সিচুয়েশনের বর্তমান যে অবস্থা সেটা হয়তো আরো বেশি খারাপ হয়ে যেতে পারত। তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি। স্টপ এখান থেকে যারা গেছে, আমরা যতটুকু জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে না। এ বিষয়ে জেল সুপার আব্দুল বারেক জানান, কুষ্টিয়ায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জামিন পান। দুপুর 2:30টার দিকে বের হওয়ার কথা ছিল তাদের। এ সময় জামিন পাওনাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করেন কারাবন্দীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালান কারারক্ষীরা। এ হট্টগোলের মাঝে খুনের আসামি সাবেক ছাত্রলীগ নেতা এসকে সজীব সহ আনুমানিক 10-12 জন আসামি পালিয়েছে বলে জানান জেল সুপার। নিউজ ডেস্ক, দেশ টিভি। খরা, অতিবৃষ্টির পর বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের কৃষি। পাট, আমন, বীজতলা, শাকসবজি ও আউশ সহ বিভিন্ন ফসলের হাজার হাজার হেক্টর জমির আবাদে প্রভাব পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নাঞ্চলের পাটের আবাদ। কৃষিতে ক্ষতি 100 কোটি টাকারও বেশি, যার অর্ধেকেরও বেশি ক্ষতি হয়েছে পাটে। কুড়িগ্রাম থেকে জুয়েল রানার তথ্য ও ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও জিঞ্জিরাম এই 5 আন্তঃসীমান্ত নদীসহ 16 নদীর জেলা কুড়িগ্রাম। বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে এখানে। এবার এপ্রিল ও মে মাসে খরার পর পুরো জুন মাস ধরে অতিবৃষ্টি হয়েছে। জুলাইয়ের প্রথম থেকে শুরু হয়েছে বন্যা। 2 সপ্তাহ ধরে বন্যা চললেও এখন পর্যন্ত নিম্নাঞ্চল থেকে পুরোপুরি পানি সরে যায়নি। জেলায় এবার 17,950 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও খরার কারণে আবাদ হয়েছে 16,256 হেক্টর জমিতে। অতিবৃষ্টি ও বন্যায় 2,884 হেক্টর জমির পাট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পানিতে ডুবে থাকায় মরে গেছে অনেক জমির পাট। ফলে লাভ তো দূরে থাক, আবাদ খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। রোদের কারণে এবং গরমের কারণে এজন্য পাট বেশি ভালো হয় না। এখন এমন পরিস্থিতি যে পাট যে কাটি জাগামু সে জায়গাটুকুও নাই। পাট হচ্ছে কালা খিলখিলে, এই পাট বাজার নিবে না, যে খরচ হচ্ছে খরচ আমাদের উঠবে না। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ক্ষতি পুষিয়ে নিতে রোপা আমন আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও নিম্নাঞ্চলে বন্যার পানি দেরিতে নামলে আগাম রবি মৌসুম আবাদের পরামর্শ দেবে কৃষি বিভাগ। পানি নেমে যাওয়ার সাথে সাথে রোপা আমন চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি
এছাড়াও যেসব জমিতে পানি আর 15 দিনের মধ্যে নেমে যাবে সেসব জমিতে মাসকালাই এবং তার পরবর্তীতে আগাম জাতের ভুট্টা, সরিষা এবং শাকসবজি চাষ করার জন্য আমরা কৃষকদেরকে উৎসাহিত করছি। জেলায় এবার ২১,৩৪৬ জন কৃষকের ১০,২৪০ মেট্রিক টন পাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় ৫৬ কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন প্রায় ৬০০ বাংলাদেশি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, পশ্চিমবঙ্গ সীমান্তের একটি পয়েন্ট হয়ে তারা প্রবেশের চেষ্টা চালায়। সময় তারা ভারতের সীমান্তরক্ষীদের বাধার মুখে পড়ে। স্থানীয় প্রশাসন জানায়, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা। কিন্তু এভাবে ভারতে প্রবেশের সুযোগ নেই জানিয়ে তাদের ফিরিয়ে দেয় সীমান্তরক্ষীরা। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সীমান্তগুলোতে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।